আচ্ছা, ডায়াবেটিস কি সত্যিই সারা জীবনের একটা রোগ? বেশিরভাগ মানুষ তো এটাই ভাবে, কিন্তু প্রচলিত ধারণার বাইরে গিয়েও কি কোনো পথ আছে? চলুন আজ আমরা এমনই একটা 3 ধাপের পরিকল্পনা নিয়ে কথা বলবো, যা ডায়াবেটিস থেকে মুক্তির পথ দেখাতে পারে। তো এই দাবিটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয়। যদি ব্লাড সুগার বেড়ে যাওয়াটা আসল রোগ না হয়, মানে ওটা যদি শুধু একটা লক্ষণ বা উপসর্গ হয়, তাহলে আসল সমস্যাটা কোথায়? এই সোর্স অনুযায়ী মূল কারণটা আমাদের চোখের আড়ালেই থেকে যাচ্ছে, আর সেই মূল কারণটাই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। পুরো পরিকল্পনাটা কিন্তু এই একটা ধারণার উপরেই দাঁড়িয়ে আছে। তাই চলুন একদম সহজ করে বুঝে নিই, এই ইনসুলিন রেজিস্ট্যান্স আসলে কি জিনিস। ব্যাপারটা জানেন তো, অনেকটা জ্বরের মতো। ধরুন কোনো ইনফেকশন থেকে জ্বর হলো, আমরা যদি শুধু জ্বর কমানোর ওষুধ খাই, তাহলে তো ইনফেকশনটা সারবে না, তাই না? ঠিক তেমনি শুধু ব্লাড সুগার কমানোটা হলো উপসর্গ কমানোর মতো। আসল যে সমস্যা, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স, সেটা কিন্তু থেকেই যায়। তাহলে এই ইনসুলিন রেজিস্ট্যান্স জিনিসটা আসলে কি? খুব সহজভাবে বললে, ইনসুলিন হলো একটা চাবির মতো। এর কাজ হলো আমাদের শরীরের কোষের দরজা খুলে দেওয়া, যাতে রক্ত থেকে গ্লুকোজ বা চিনি কোষের ভেতরে ঢুকতে পারে আর আমরা শক্তি পাই। কিন্তু যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তখন কোষের সেই দরজাগুলো আর ইনসুলিনের সিগন্যালে ঠিকমতো সাড়া দেয় না। সোর্সটিতে একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। ভাবুন তো, একটা ভিড়ে ঠাসা মেট্রোর কামরার কথা। কামরাটা যখন মানুষে একদম ভর্তি, তখন নতুনকে উঠতে গেলে ভেতর থেকেই তো বাধা আসে, তাই না? আমাদের কোষগুলোর অবস্থাও ঠিক তেমনটাই হয়। অতিরিক্ত গ্লুকোজে এমনভাবে ভরে যায় যে তারা আর নতুন করে গ্লুকোজ ভেতরে নিতে চায় না। আর এই মূল কারণটা, মানে ইনসুলিন রেজিস্ট্যান্সকে যদি অবহেলা করা হয়, তার ফল কিন্তু বেশ গুরুতর হতে পারে। যেমন ধরুন কিডনি ফেলিয়ার, হার্ট স্ট্রোক, এমনকি নার্ভ ড্যামেজের মতো বড় বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। আর ঠিক এই কারণে গোড়া থেকে এর সমাধান করাটা এত জরুরি। বেশ, তাহলে সমাধানের দিকে এগোনো যাক। প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা হলো আমাদের খাদ্যাভ্যাস। এই সোর্স অনুযায়ী ডায়াবেটিসকে আসলে একটা খাদ্যঘটিত সমস্যা বা ডায়েটারি ডিসঅর্ডার হিসেবে দেখা হয়। তার মানে সঠিক খাবারই হতে পারে এর সবচেয়ে বড় সমাধান। এই স্লাইডটাতে খুব পরিষ্কার করে একটা তালিকা দেওয়া আছে, কি খেতে হবে আর কি বাদ দিতে হবে। যেমন ধরুন সকালের নাশতায় ফল, দুপুরে মিলেট আর প্রচুর শাকসবজি, আর রাতের খাবারটা হতে হবে একদম হালকা। আর হ্যাঁ, পরিশোধিত চিনি, গম, সাদা চাল আর যে কোনো ধরনের প্যাকেটজাত খাওয়ার তালিকা থেকে কিন্তু কঠোরভাবে বাদ দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কেন কম কার্বোহাইড্রেট আর বেশি স্বাস্থ্যকর ফ্যাট? এই চার্টটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কার্বোহাইড্রেট খেলে ব্লাড সুগার লেভেল কতটা তরতর করে বেড়ে যায়, আর অন্যদিকে স্বাস্থ্যকর ফ্যাট খেলে তা কতটা স্থিতিশীল থাকে। মানে বিকেলের নাস্তায় ভাজাভুজির বদলে এক মুঠো বাদাম খাওয়া যে কতটা ভালো একটা সিদ্ধান্ত, তা এখান থেকেই বোঝা যায়। ডায়েটের আর একটা খুব জরুরি দিক হলো খাওয়ার সময়। এখানে বলা হচ্ছে, রাতের খাবারটা যদি রাত 7টার মধ্যে শেষ করে ফেলা যায়, তাহলে শরীর প্রায় 12 থেকে 16 ঘন্টার একটা লম্বা ফাস্টিং পিরিয়ড পায়। আর এই সময়টা শরীর নিজেকে ভেতর থেকে সারিয়ে তোলার জন্য ব্যবহার করে। কিন্তু এই ফাস্টিং কতটা কাজের, শুনলে অবাক হবেন। এই সোর্সটি একটি গবেষণার কথা বলছে, যেখানে দাবি করা হয়েছে যে এইভাবে নিয়ম করে ফাস্টিং করলে সেরে ওঠার প্রক্রিয়াটা 23 গুণ পর্যন্ত দ্রুত হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 23 গুণ। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এইবার চলুন দ্বিতীয় ধাপে যাই। ডায়েটের পাশাপাশি এই পুরো প্রক্রিয়াটাকে আরও দ্রুত করার জন্য সোর্সটি কিছু নির্দিষ্ট আয়ুর্বেদিক ভেষজের সাহায্য নেওয়ার কথা বলছে। আর পদ্ধতিটাও কিন্তু খুব সহজ। সকালে খালি পেটে ভেজানো মেথির জল আর বীজ, আর রাতে ঘুমানোর ঠিক আগে 1 গ্লাস গরম জলে আমলকি আর হলুদের গুঁড়ো মিশিয়ে পান করা। বলা হচ্ছে, এই দুটো ঘরোয়া টোটকাই ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে আর ব্লাড সুগার নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করে। সবশেষে আসছে 3 নম্বর ধাপ, আর এটা হলো আমাদের প্রতিদিনের রুটিনে একটা খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকারী অভ্যাস যোগ করা। সেটা আর কিছুই না, হাঁটা। হাঁটার সুবিধা মূলত দুটো। প্রথমত, এটা শরীরকে রক্তে জমে থাকা অতিরিক্ত চিনি বা গ্লুকোজ ব্যবহার করতে সাহায্য করে। অনেকটা প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে।
আর দ্বিতীয়ত হাঁটা মানসিক চাপ কমাতে দারুণভাবে সাহায্য করে। যেহেতু স্ট্রেস ব্লাড সুগার বাড়িয়ে দেওয়ার একটা বড় কারণ, তাই হাঁটলে কিন্তু দুই দিক থেকে উপকার পাওয়া যায়। তাহলে পুরো পরিকল্পনাটা যদি একবার গুছিয়ে নেওয়া যায়, তাহলে আমরা ডায়াবেটিসকে উল্টো পথে পাঠানোর একটা পরিষ্কার রোডম্যাপ পেয়ে যাই। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? 1 নম্বর, একটা নির্দিষ্ট খাদ্যাভ্যাস মেনে চলা, যেখানে কার্বোহাইড্রেট কম আর স্বাস্থ্যকর ফ্যাট বেশি থাকবে। 2 নম্বর, সকালে এবং রাতে নির্দিষ্ট কিছু ভেষজ গ্রহণ করা। আর 3 নম্বর, রোজ হাঁটার অভ্যাস করা। এই 3টি কাজ একসাথে করলে সমস্যার মূল কারণ অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সের উপর সরাসরি প্রভাব ফেলা সম্ভব। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, যদি ডায়াবেটিসের মতো একটা জটিল অবস্থাকে শুধুমাত্র খাদ্যাভ্যাস আর জীবনযাত্রার সামান্য কিছু পরিবর্তনের মাধ্যমে মোকাবেলা করা যায়, তাহলে এটা কি আমাদের নিজেদের স্বাস্থ্যের উপর আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে ভাবতে শেখায় না? বিষয়টা কিন্তু আসলেই ভাবার মতো।